যখন এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা বলা হলো আয়োজকদের তরফ থেকে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে দর্শক কারা, শ্রোতা কারা। তো বলা হচ্ছিল যে এখানে বেশিরভাগই হবেন তরুণ স্থপতি অথবা স্থাপত্যের ছাত্রছাত্রীরা। তো আজকের যে বক্তৃতা, যে কথাটা বলবো সেটা ওইটার জন্য কিছুটা টেইলার। তো আজকে যে টাইটেলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দি আর্কিটেক্ট প্র্যাকটিস, প্যাশন ভার্সেস প্রফেশনালিজম। এটা খুব কনফ্লিক্টিং শব্দ, যে ভার্সেস শব্দটা ব্যবহার করছি, অনাম এটা খুব তরুণী শব্দ বলে আপাতত প্রতীয়মান, যে আবেগের সাথে প্রফেশনালিজমের ঝগড়া আছে, একটা বিবাদ আছে। সেইটা আর্কিটেক্টকে সবসময় সেটা নিয়ে কাজ করতে হয়, সেটা নিয়ে তাকে নেগোশিয়েট করতে হয়। তো এইটা কিভাবে নানান ডাইমেনশন আমাদের সামনে আসে, এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করবো। আর যেটা শুরুতে বলছি যে প্রথম অংশটি আর্কিটেক্ট, দ্বিতীয় অংশে প্যাশন এবং প্রফেশনালিজম আছে। আমরা যখন আর্কিটেক্ট কথাটা বলি তাহলে সাথে সাথে যে শব্দগুলো চলে আসে সেটা হলো বাংলায় পেশাজীবী, ইংরেজিতে প্রফেশনাল। আর প্রফেশনাল যখন বলি তখন প্রফেশনালিজম কথাটা চলে আসে। প্রফেশনাল কারা? প্রফেশনাল হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, লয়ার্স, এরা আর্কিটেক্টস, এরা। কিন্তু ক্রিয়েটিভ প্রফেশনাল এই জায়গাটা কিন্তু অন্য প্রফেশনালদের থেকে একটু আলাদা জায়গা। এখানে ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল যে মানুষ, তার সাথে ইনহেরেন্টলি অন্য আরেকজন প্রফেশনাল কিন্তু একটা তফাৎ থাকতেই হবে। কোন জায়গায় তফাৎ হতে পারে? আমরা যদি বলি যে আমাদের সবচেয়ে চেনা যে প্রফেশন, যাদের সবচেয়ে বেশি চিনি, ডাক্তার অথবা লয়ার বেশি চিনি বা ইঞ্জিনিয়ার বেশি চিনি, তাদের সাথে যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে ওনারা যখন কাজ করেন তখন সম্ভবত প্রেসিডেন্স তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা আগে হয়েছে বা যেটা যেরকম হয় তাদেরকে আমরা এক্সপেক্ট করি সেটি তারা রিপিট করবে। যেমন একজন সার্জন, তিনি যদি প্রতিটা সার্জারিতে নতুন ভাবে আসলে এটা একটা চর্চা করার চেষ্টা করবেন, বিপদের একটা বিষয়। একজন লয়ার যখন কোর্টে কেস পরিচালনা করেন, উনি সবসময় প্রেসিডেন্সের উদাহরণ দেন যে অমুক সালে অমুক কেসের অমুক দেশের হাইকোর্টে এই জিনিসটা এভাবে হয়েছে, তো এই প্রেসিডেন্সি হওয়া উচিত। এই যে প্রেসিডেন্সির কথাটা, ইঞ্জিনিয়ারদের কথা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট বাই সার্টেন কোডস, বিভিন্ন নিয়ম ফলো করে কাজ করতে হয়। ওনাকে অবশ্যই সৃষ্টিশীল হতে পারে, প্রতিটা প্রজেক্টে না। কিন্তু এর বিপরীতে আমি যদি স্থপতির কাজ দেখি, স্থপতি কিন্তু যদি বলে যে আমি প্রেসিডেন্সি ফলো করে করে একই রকম ভাবে কাজ করে যাবো, একটা ফর্মুলায় কাজ করে যাবো, এটা তার সাথে প্রথমে একটা সংঘাত তৈরি করে। বিকজ আমাদের কাজ, এই ক্রিয়েটিভ বা সৃজনশীল যে কাজটা, এটা অন্য মানুষকে এরকম একটা আশা জায়গা নিয়ে একটা জায়গায় নিয়ে আসে যে উনি ইনোভেটর, উনি নতুন করে কাজ করবেন। ওনার গত প্রজেক্টটা যেটা প্রোগ্রাম একই ছিল, যেটা আপাত দৃষ্টি দেখতে পরে মনে হয় যে একই একটা জিনিস হওয়া উচিত, কিন্তু সেখানে উনি কিন্তু আসলে নতুন ভাবে নতুন একটা সমাধান একটা। এই যে প্রেসিডেন্স ভার্সেস ইনোভেশন, এখানে কিন্তু একটা ক্রিয়েটিভ প্রফেশনালের সাথে অন্য প্রফেশনাল একটা সংঘাত অটোমেটিক্যালি তৈরি হয়। আর আরেকটা জায়গায় আমার কাছে মনে হয় যেখানে এই ডিফারেন্সটা তৈরি হয়, সেটা হলো যে অন্য প্রফেশনালদেরকে তারা যখন এই কাজটা করে দেন অন্য কারোর জন্য, আমরা মনে করি যে তাদেরকে আনইমোশনাল তাদের কাজ। তারা যখন এই তার প্রজেক্টটা নিয়ে অ্যাপ্রোচ করছে, তিনি আনইমোশনালি ডিল করবেন। একজন ডাক্তার যদি ইমোশনাল হয়ে যান, তখনই আসলে তার পেশেন্টের উপর তিনি সুবিচার করতে পারবেন না, তাকে আনইমোশনালি অনেক সিদ্ধান্ত নিতে হয়, এবং লয়ারকে আনইমোশনালি নিতে হয়। কিন্তু আর্কিটেক্ট বাই ডিফল্ট যদি আনইমোশনাল হয়, তাহলে পরে কিন্তু আসলে তিনি স্থপতির মূল জায়গাটা থেকে হয়তো তিনি আসলে সরে যান, তাকে ইমোশনাল হতেই হয়। তো এই যে আমরা কথা বলছি ইমোশন নিয়ে, এই ইমোশনটাই হয়তো প্রফেশনালিজম, আমরা যখন পেশা চর্চা করতে চাই ওটা কিছু সংঘাত তৈরি করে। এইটার উপরে ফোকাস করি। একটা প্রফেশন এখানে দেখাচ্ছি, আর্কিটেক্চার ইজ এ গ্লোরিয়াস প্রফেশন, খুব বড় করে বলা হচ্ছে, বাট আ হরিবল বিজনেস। তো এটা নিয়ে ডিবেট করতে পারে যে বিজনেস শব্দটা এখানে ব্যবহার করা যেতে পারে কিনা। আমরা প্র্যাকটিস, আমার বন্ধু অনেক সময় আমাকে বলে কি ব্যবসা কেমন যাচ্ছে, ব্যবসা প্র্যাকটিস। ব্যবসায় লোকে টাকা খায়, মূলধন, তার বিপরীতে প্রফিট করে, আর
প্রফেশনাল মাথা মেধাবী ওখানে এই কথাটা যিনি বলেছেন তার নাম হচ্ছে পিটার আইজেনম্যান, বিখ্যাত স্থপতি চিন্তাবিদ। উনি এই যে কথাটা বলেছেন তার সাথে আরো কিছু চিন্তা, খুব মৌলিক চিন্তা ওনার আছে। আমরা বলি যে অনেক সময় খুবই বৈপ্লবিক চিন্তা ভাবনা করে কিছু কথা বলে, যেমন স্থপতির যে এই যে আমরা যে বললাম স্থপতির যেমন প্রফেশনাল এবং বাই ডেফিনিশন তাকে আমরা সার্ভিস প্রোভাইডার এরকম একটা কথা আমরা সংজ্ঞায়িত হতে করতে পারি। আইজেনম্যান হয়তো এই সংজ্ঞাটাকে প্রশ্ন তিনি বলেন যে না, আর্কিটেক্ট সার্ভিস প্রোভাইডার এটা আমি মানি না, আমি এটাকে চ্যালেঞ্জ করি। আইজেনম্যান বলেন যে স্থপতি হচ্ছেন একজন কালচারাল কাউন্সিল, সে সংস্কৃতির যে ধারাবাহিকতা, সংস্কৃতি কোন দিকে যাবে প্রবাহমান করে, সে সেই প্রবাহটাকে নিয়ন্ত্রণকারী একজন তো উনি বলছেন যে এই যে চ্যালেঞ্জ করার নোশনটা, উনি বলছেন যে স্থাপত্যের একটা অটোনমি লাগবে। অটোনমির শব্দে বাংলা যেটা সরকারি পরিবেশন এবং সাহিত্য শাসন সেটা এটার সাথে যায় না, আমরা কোনো স্বাধীনতা করি। আর্কিটেকচার একটা স্বাধীন শব্দ, স্বাধীন প্রফেশন হচ্ছে। এই স্বাধীন কিসের থেকে? অ্যাকর্ডিং টু আইজেনম্যান বলেন যে এই স্বাধীনতা থাকতে হবে ব্যবহারিক যে চাহিদাগুলো আছে, অর্থনৈতিক যে চাহিদা আছে, এইস্থেটিক যে চাহিদা আছে। ওনার 2020 সালে একটা বই বেরিয়েছে, সেটার নাম হলো লেটনেস। এই লেটনেস যে লেট যে শব্দটা, এটা আমার দার্শনিক একটা জায়গা থেকে আসছে, এই কৌশলে যাবো না। থিওডোর অ্যাডরনো প্রথমে লেট শব্দটা নিয়ে কথা বলে, তারপরে কি করছে এই শব্দটা ব্যবহার করছে। ওখান থেকে কিছুটা ইনফ্লুয়েন্স যে আমার যে প্রথা আছে, নর্ম আছে, সেটাকে আমি চ্যালেঞ্জ করে একটু ডিট্যাচ সম্পূর্ণ একটা অবস্থান আমি আমার পেশার জন্য কাজের জন্য রাখতে চাই। তো উনি ওখান থেকে বলছেন যে এই যে কথাটা যে আমার যে বর্তমান থাকতে হবে, উনি যে তিনটার কথা বলছেন, আমার কাছে মনে হয় যে হয়তো যুগ একটা জিনিস এই যুগে আমরা এটার সাথে অ্যাড করতে পারি, যে আমাদেরকে এখন বলা হয় যে এনার্জি কনসিয়াস ডিজাইন। প্রবাবলি এইটাও আরেকটা অর্থনীতি যেমন আমাদের একটা চ্যালেঞ্জ দেয়, ফাংশন যেমন আমাদের চ্যালেঞ্জ দেয়, এস্থেটিক যখন আমাদের সাথে মুখোমুখি দাঁড় করা হচ্ছে, ক্লায়েন্টের এস্থেটিক আমাদের এস্থেটিক। একইভাবে আমাদের যখন বলা হয় তোমার বিল্ডিং এর কার্বন ফুটপ্রিন্ট ডাস্টবিন যে জায়গাটা, সেখানে তোমাকে নিয়ন্ত্রিত করতে হবে। এটা হয়তো এই যে স্থপতির বা স্থপতির প্যাশন, সেইটাকে আরেকটা জায়গায় একটু হয়তো শেকল তুলে দেওয়ার একটা ব্যাপার হতে থাকে। সো আর্কিটেকচার এই সবকিছু বিল্ড করতে করতে কমোডিটি বা পণ্যে পর্যবেসিত হচ্ছে, এটা আইজেনম্যান একটা বড় ধরনের প্রশ্ন করে। এই যুগে আসলে স্থাপত্য কি আসলে পণ্য কি, এবং ওখান থেকে বেরিয়ে আসে স্থপতি কখনো পণ্যের ডেলিভারি করছে, সাপ্লায়ার এরকম একটা জায়গায় কখনো স্থপতিকে যেতে দেওয়া যায়। এবং এই যে চ্যালেঞ্জ থেকে তিনি বলছেন যে সুতরাং স্থপতিকে সবসময় এক্সপেরিমেন্ট করতে হবে, তাকে তার যে ইনোভেটর যে সত্তাটা আছে সেই ইনোভেটর সত্তাটাকে তাকে জাগিয়ে রাখতে হবে। এবং এটা করতে গেলে অনেক সময় তাকে হয়তো একটা প্রজেক্টের যে ব্যবহারিক যে উদ্দেশ্যটা আছে, ফাংশনাল যে এইম বা এটা একটা অর্থনৈতিক যে এইম আছে, সেটাকেও সে ইগনোর করতে পারে। সে যে এক্সপেরিমেন্টগুলি করবে সেটা একটা ফর্মাল এক্সপেরিমেন্ট করতে পারে, এর সাথে অর্থনৈতিক ব্যবহারিক চাহিদা ইউটিলিটারিয়ানিজম এটা কোনো সম্পর্ক না। তো এই যখন আইজেনম্যান কথা বলছেন, কিন্তু বেশ একটু মিলিটেন্ট শব্দটা ব্যবহার করছে, মিলিটেন্ট একটা পজিশন। তো মিলিটেন্ট পজিশনের আসলে বিতর্ক হয়, অবশ্যই হবে, কিন্তু সারা পৃথিবীতে হয়। কিন্তু মিলিটেন্সি হয়তো কিছুটা দরকার আছে, কারণ মিলিটেন্ট পজিশন ছাড়া সময়ে সময়ে সঙ্গীত বা স্থাপত্য বা চিত্রকলা এইগুলো কিন্তু এগোয় না। এই জিনিসগুলো রেজ করাটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দায়িত্ব, কিন্তু সাথে সাথে আমাদের পা তো আমার মাটি থাকতে হয়, এটা বাস্তব। মাধ্যাকর্ষণ সবসময় আমাদের পাটিকে মাটি রেখে। তো বাস্তবতা হচ্ছে যে আমাদের যিনি স্থাপত্য চর্চায় বাংলাদেশে গুরু মাজার ইসলাম, উনিও বলেছেন যে পেশা চর্চা করতে গিয়ে ওনাকে এইরকম সমস্যার সামনে বরাবরই মুখোমুখি হতে হয়েছে যে উনি একটা বাড়ির কাজ শেষ করেছেন, বাড়িটা কমপ্লিট হ্যান্ডওভার করেছেন, কিন্তু ওইখানে সাক্ষাৎকারই আছে, উনি বলছেন যে বাড়ির কোর্ট দিয়ে এসে বললেন যে এই কি
কিচেন টাইমগুলো ভেঙে ফেলবো আমি আমার মতো করে। এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে বাড়ির ভিতরেও নানা রকম ভাঙা চড়াই হচ্ছে, বাড়িটা হয়তো ভেঙে গেছে। তো ওনাকেই যদি এই বাস্তবতার মুখোমুখি হতে হয় তাহলে আমরা তো আসলে অনেক একটা কঠিন জায়গায় আছি বা এটা হলো একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা খুব সাম্প্রতিক সময়ে, এটা শুধু স্থপতির বাস্তবতা না, এটা আমার ধারণা যারা কাজ করে, যারা উপার্জন করে, কাজ করে চলে, শুধু পেশার জন্য যে কোনো পেশায় যে কোনো ফিল্ডে, তাদের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ, অচেনা একটা ভবিষ্যৎ নিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে কি মানুষের কাজ করার জায়গা থাকবে, এটা নিয়ে হয়তো একটা প্রশ্ন। আগামী 5 বছরে পরে আসলে পৃথিবী কিভাবে চলবে এইটা নিয়ে একটা বিরাট সংশয় আছে, এটা নিয়ে বিরাট একটা অজানা ভবিষ্যতের যে দিকে মানুষের সম্ভাবনা থাকে, সেটা এখন খুব বেশি মানুষের চিন্তা করে আমার কাজ থাকবে, আমার প্রয়োজনীয়তা থাকবে। তো স্থপতি ছাড়াও তো আসলে এআই এর কাজ হতে হয়ে যায়, যেটা অন্যদের দিকে হতে পারে। সার্জারির জন্য আসলে রোবটই যথেষ্ট, মানুষের দরকার হয় না। খাদ্য প্রোডাকশনের জন্য কি মানুষের দরকার হবে? চাষবাস করার জন্য হয়তো কেউ যদি এফোর্ড করতে পারে সে হয়তো ওই মেশিন দিয়ে চাষবাস করবে। এমনও হতে পারে যে খাবারেরই হয়তো যে ট্রেডিশনাল সিস্টেমে যে খাবারটা যেটি হয় যে স্বাদটা আসে, এমন একটা আবিষ্কার হলো একটা প্যাচের মতো, যেটা লাগালে কখন হবে আমি ওই বিরিয়ানির স্বাদটা আমি টেস্ট পেলাম, হয়ে যেতে পারে। তো যেই যে আমাদের যে চিন্তা সভ্যতা যেইভাবে আস্তে 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 একটা পর্যায়ে এসছে, এই পুরো স্ট্রাকচারটা কিন্তু নাড়িয়ে দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এটা নিয়ে এখনই মানুষ আসলে চিন্তা করছে। স্থপতি যদি এই বাস্তবতাটাকে এখনই যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করা না শুরু করে, শুধুমাত্র প্যাশন ড্রিভেন একটা জায়গায় যদি সে আটকে থাকে, তাহলে পরে তার কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং এটা অনেকের মাথায় চিন্তা। 2022 সালে একটা বই বেরোচ্ছে নিচে, উনি ভয় পাচ্ছেন যে শব্দটাই ব্যবহার করছে অবসেসেন্স, যে একদম বিলুপ্ত হয়ে যাবে, রেলেভেন্স হারাবে যদি আমরা এখনই এই এআই কে নিজেদের মধ্যে না নিই। তো সুতরাং ওই যেটা বলছি যে আমাদের কাজের যে জায়গা, আমাদের পেশার চর্চার যে জায়গাটা, ওটার মধ্যে শুধুমাত্র আমরা যদি একটু লিমিটেড পজিশনে যদি আটকে থাকি, তাহলে পরে হয়তো দেখা যাবে যে এখনকার বাস্তবতায় আমরা হয়তো আসলে নিজেদের ওই প্রাসঙ্গিকতাটাও হারিয়ে ফেলতে পারি। এবং এই যে বাস্তবতা বলছি যে আমাদের দেশে এখন অনেকেই আমরা মিড জার্নি এই টুলটার সাথে পরিচিত। মিড জার্নি দিয়ে আমরা এখনই দেখি যে একটা ফর্ম দিলে পরে এই ফলটা যদি শুধুমাত্র ব্যারেন্ট বলা হয়, ব্যারেন্ট সিন ব্যারেন্ট ফ্লোর থাকতো, একটা ছবি যদি মিড জার্নিতে আপলোড করে যদি বলি যে একটা ব্যাংকুয়েট হলো বা সেমিনার হলো, অন্যান্য কিছু অপশন দেখো, তো 3 সেকেন্ডের মধ্যে আমাকে 30টা ইমেজ ডাউনলোড করে। এবং আমি যদি আরো স্পেসিফিক ফর্ম যে আমি চেহারাটা চাই খুব একটা জাঁকজমকপূর্ণ একটা চেহারা, তো তখন ওই ফর্ম অনুযায়ী আমাকে দিই। আমি যদি বলি আমার চেহারাটা আমি একটু রাস্টিক চাই, সে ওই ফর্ম অনুযায়ী আমাকে ইউজ করতে। অবস্থাটা এখন এরকম। বিল্ডিং এ যখন আর্কিটেকচারে যখন প্রম্পট করা হয় যে আমি একটা মডেলটা দেখলাম, তুমি আমাকে এলিভেশন প্রপোজ করো, এখন সে ভুল করে, এটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, এখন সে ভুল করে, এখন সে ওই অভ্যস্ত হয়ে আসে না। কিন্তু টেকনোলজি সম্বন্ধে যেটা বলা হয় যে টেকনোলজি সবসময় দ্বিগুণ ধাপে ধাপে করে। তো আগামী বছর হয়তো মিডজার্নি যে সক্ষমতাটা অর্জন করবে, তাতে করে দেখা যাবে যে একজন আর্কিটেক্ট হচ্ছে 1000 গুণ বেশি সক্ষমতা সে কাজ করছে। এই মুহূর্তে চাইনিজদের একটা সফটওয়্যার আছে যেগুলো দেখানো দেখাচ্ছে এক্সপুল দিয়ে আর্কিটেকচার ডিজাইন মাস্টার প্ল্যান এইরকম একটা লেভেলে কাজ করা যায়, যে এইটাই একটা সংখ্যা তৈরি করেছে স্থপতির পেশায়। এবং খুব বেশি দিন আগের ঘটনা, যেখানে একটা আর্কিটেকচার কম্পিটিশনে মানুষ জুড়ে না রেখে এক্সপুল দিয়ে ডিজাইন ডেভেলপ করা হচ্ছে। এবং এই রেজাল্ট নিয়ে অন্তত অ্যাটলিস্ট নীললিচ সন্তুষ্ট। নীললিচ একজন খুবই শিক্ষক, পড়া আর্কিটেকচার নিয়ে লেখেন, লেখা আছে। উনি যদি কথা বলেন যে ওই রেজাল্টে আমি মোটামুটি সন্তুষ্ট, তাহলে পরে আসলে মানুষের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে প্রতিস্থাপিত হয়ে যাওয়াটা, এটা নিয়ে আসলে একটা দুশ্চিন্তার বিষয়।
সুতরাং আমরা যে কথাটা বলছি যে প্যাশন ভার্সেস প্রফেশনালিজম, এই জায়গাটায় যদি আমরা প্যাশন এন্ড প্রফেশনালিজম এই এই কথাটা যদি রিপ্লেসমেন্টে যদি না আসে, তাহলে পরে হয়তো আমাদের একটা ভবিষ্যৎকে নির্দেশ করাটা আমাদের ডিফিকাল্ট হতে পারে। তো প্যাশন শব্দটা নিয়ে যে আপাতত বিবেকমান শব্দটা কথা হচ্ছে, তাহলে যদি প্যাশন শব্দটা বলি, এটা ডিকশনারি ওরিয়েন্টেড সংজ্ঞা হচ্ছে যে এটা হলো একটা অনিয়ন্ত্রিত, প্রায় অনিয়ন্ত্রিত আবেগ, কন্ট্রোল করা যায় না, একটা স্ট্রং ইমোশন। তো আমরা ওই টাইটেল শুনতে ভালো লাগে দুইটা প, প্যাশন প্রফেশনালিজম, এই জন্য যদি প্যাশন শব্দটা আসলে আমরা বলছি ইমোশন। মানে এরকম একটা জায়গা যে সৃষ্টিশীল মানুষ ব্যাকরণ ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া, কোনো লাগাম ছাড়া তার মাঝে একটা প্রণোদনা এসছে, একটা হঠাৎ করে তার একটা যে যারা গান লেখেন, একটা ওয়ার্ড এসছে, একটা কবিতা লেখেন, একটা লাইন এসছে, তিনি সুর করে মাঝরাতে হঠাৎ করে তার একটা স্কিল এসছে। এই যে হঠাৎ করে আসা যে সাবজেক্ট, যেগুলো আমরা মাপতে পারি না, ইনট্যাঞ্জিবল, সেরকম একটা জায়গা হচ্ছে ইমোশন বা প্যাশন। তো এই প্যাশনটা হচ্ছে যে কোনো সৃষ্টিশীল মানুষের মূল, এটা হচ্ছে কোর। এইটা যদি না থাকে তাহলে পরে আসলে আমরা যারা সৃষ্টিশীল কাজ করি তাদের আসলে হয়তো ভেতরের জায়গাটাতে একটা শূন্যতার একটা ভয়েড তৈরি হয়েছে। তো আমরা ক্রিয়েটিভ কোর যদি রাখতে চাই, এই যে ইনট্যাঞ্জিবল যে কথা বলছি, যখনই ইনট্যাঞ্জিবল যেটা মাপা যায় না এরকম কিছু কথা আসে, তখনই আসলে এটাকে এক্সপ্লেন করার জন্য বা ফিলোসফি কিন্তু অনুষ্ঠান, কারণ এটা অঙ্ক না, ফর্মুলা দিয়ে এটা মাপতে পারছি, বিজ্ঞান না, রিসার্চ করে একটা ডিডাকশন আমরা চাচ্ছি, এটাই আমরা ফাইনালি রেজাল্টেশন দিলাম। তো তখন দর্শনের কাছে মানুষ যায়। তো দার্শনিকরা এই সৃষ্টিশীলতা বা এই যে প্যাশন, এটা নিয়ে অনেক সময় অনেক কথা বলেছে। যেমন এই যে এই প্রফেশনটা করছি যে একটা যে অনিয়ন্ত্রণের যে জায়গা, একটা বিশৃঙ্খলা, কেওস, এইটা থেকে কিন্তু বিউটিফুল জিনিস তৈরি হয়। কে বলেছেন? নিৎসের কথা। সুতরাং একেবারে ফেলে দেওয়া যায়। আবার একদম প্যাশন সম্পর্কে কিয়ারকেগার্ড বলছেন যে এটা হচ্ছে হাইয়েস্ট এক্সপ্রেশন অফ সাবজেক্ট। তো এই যে দার্শনিক যে জায়গাটা, এটা একজন আর্কিটেক্টের আসলে ইনহেরেন্টলি এই জায়গাটা থেকে ধারণ করতে হয়, কিন্তু অ্যাজ অপোজ টু দ্যাট তাকে তো আসলে আরেকটা লোকের সাথে কাজ করতে হয়। একজন আর্কিটেক্ট একজন ক্লায়েন্টের জন্য একটা স্পেসিফিক প্রজেক্টে কাজ করে, সুতরাং তার কাছ থেকে প্রফেশনালিজম মানুষ আসে। তাহলে প্রফেশনালিজম কি? ডিকশনারি সংজ্ঞা হচ্ছে যেটা কম্পিটেন্স এক্সপেক্ট করবে পেশাজীবীর কাছ থেকে, যেই দক্ষতা বা এই সক্ষমতাটা আশা করা হয়, সে হচ্ছে প্রফেশনালিজম। কোন কোন দক্ষতাগুলো আশা করি সেটা আমরা একটু পরের জায়গায় যাচ্ছি। কারণ এই যে কনফ্লিক্ট, এটা সম্পূর্ণ আমি ব্যালেন্সড ভাবে প্রফেশনালিজম দিয়ে আমাকে বলা হচ্ছে তোমার প্যাশনকে কন্ট্রোল করো, আসলে আমি এটা কিভাবে, তাহলে যে আমার সৃষ্টিশীলতা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। আবার আমি যদি আমার আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখি, তাহলে পরে আমার যে আসলে যে এই যে একটা ফ্রিডম ধরা যায়, শোয়া যায়, এরকম একটা পৃথিবীতে যারা কাজ করছি, মাটিতে কাজ করছি, সেই জায়গাটা থেকেও আমি আসলে দূরে সরে যাচ্ছি কিনা। এই যে ঝগড়াটা, এই ঝগড়াটা কোথা থেকে আসে, সেটা আমরা একটু চট করে দেখা। একটা প্রথম প্রাথমিক এলিমেন্ট হচ্ছে ক্লায়েন্ট। আমরা আর্কিটেক্টরা নিজেরা যখন বসি, আমরা ক্লায়েন্ট নিয়ে একটু কথা যখন বলি, তখন নানা অভিজ্ঞতা সে অনেক ক্লায়েন্ট আছে 3 কাঠা জমিতে প্রাসাদ যাচ্ছে, আমার এই ক্লায়েন্ট আমার ডিজাইন ছিল সেটা টোটালি বলতে হচ্ছে, সবকিছু ঠিক ছিল, এখন বলে এটা হবে না, এখন নতুন। সো আমরা যখন ক্লায়েন্ট নামে একটা মানুষের কাজ করছি, তার অনেকগুলি অ্যাসপিরেশন, অনেক কিছু একটা চাহিদা নিয়ে স্বপ্ন নিয়ে আসে। এর মধ্যে আমাদের কনফ্লিক্ট আসলে কোন জায়গায়? শতদিন যে নম্বর ক্লায়েন্টের নম্বর সেটা দিচ্ছে, একটা অন্য একটা জিনিস আছে। আমি হয়তো এই কলমের চারদিকে যে সোনা যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে প্রোটেক্টর, আমি এটা পছন্দ করি, ক্লায়েন্ট পছন্দ, এটা একটা কি হবে? তার যে ব্যবহারিক যে চাহিদা, সেই ব্যবহারিক চাহিদাটা আমার যে আর্কিটেকচার কনসেপ্ট, সেইটা বাস্তবায়নে একটা বড় একটা বাধা হিসেবে খুব সহজভাবে বলি যে অনেকেই এক একটা প্রজেক্টে যে বিরাট উইশ লিস্ট নিয়ে আমাদের কাছে আসে, আমরা বলি যে এতগুলো জিনিস থেকে কোনটাই ভালো হবে কমান, কিন্তু এখন এটা তো ফাংশনের চাহিদা, আমি তাকে বোঝাতে পারি, কনভিন্স করতে পারবো কিনা সেটা আমি জানি না।
একইভাবে একটা ক্লায়েন্ট আসতে পারে যে আমার ব্যবহারিকতা অন্য দরকার নেই, এসেনশিয়াল দরকার নেই, আমার প্রজেক্টের মাধ্যমে আমি একটা প্রেস বলতে চাই প্রাউডলি যে এটা আমার, এটা তো শুধু ক্লায়েন্ট, এটা আমরা আর্কিটেক্টও আমরা চাই একটু যতটাই বিনয়ী হই তারপরেও বলি না এটা আমার বিল্ডিং, এরকম একটা এটা একটা গর্ব আছে ছোট ছোট। তো সেই প্রেস্টিজ ক্লায়েন্ট হতে পারে। অনেকে যারা ব্যবসার জন্য বিল্ডিং করছেন, রিয়েল এস্টেট করতে পারে, হোটেল করতে পারে, কারখানা করতে পারে, তাদের দুইটার মধ্যে একটা অর্থ উপার্জনের একটা ব্যাপার আছে, সেটাও তাদের একটা চাহিদা থাকতে পারে। অথবা কেউ আর কিছুই চাইবে না, বলবো যে এত কিছু দরকার নেই, আমি একটা খুব বেশি একটা জিনিস কমফোর্টেবল জিনিস, আরামদায়ক একটা জিনিস, সেটা আমাকে দেয়। এখন আমি এমন একটা প্রজেক্ট পেয়েছি যেটার মধ্যে আমার এমন সব ক্রিয়েটিভ আইডিয়া এসেছে, সেটাকে কমফোর্টের বাইরে বা কমফোর্টটাকে বাধাগ্রস্ত করে এরকম কিছু আইডিয়া মতো আমি এখানে অ্যাকোমোডেট করতে চাই। সেটা আমার ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট হোক, সেটা আমার লেআউট নিয়ে এক্সপেরিমেন্ট হোক, সেটা আমার মেটেরিয়াল নিয়ে এক্সপেরিমেন্ট হোক, এখানে একটা কমপ্লিট করতেই পারে। আর সবকিছু যদি বাদও হয়, একজন ক্লায়েন্ট কিন্তু বলতে পারে আমার কিছু দরকার নেই, বাট আমি যে প্রজেক্টটা করছি আই ওয়ান্ট টু লুক কম্পিটিটিভ, মানে আমি বোকার মতো কোনো কাজ করি না, আমি একটা ইন্টেলিজেন্ট একটা জিনিস করছি যে এই জাতীয় যে প্রজেক্টগুলো হয় তার সাথে আমার প্রজেক্টটা একবার অথবা কিছুটা এগিয়ে থাকবে, আমাকে এরকম একটা প্রজেক্ট দিতে হবে। ক্লায়েন্টের এরকম এক্সপেকটেশন থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এটা একটা কনফ্লিক্ট আমাদের, একটা এলিমেন্ট অফ কনফ্লিক্ট। তারপরে আমাদের বাস্তবতাকে জমিতে কাজ করতে হচ্ছে, খাওয়ানো করে কাজ হচ্ছে, সেই জমির সাইজ, সেই জমির প্রপোর্শন, সেই জমির যে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার ফিজিক্যাল সয়েলের প্রপার্টি, সেইটা সেই জমির আশেপাশে যে কনটেক্সট, সেই কনটেক্সট আমি শুধু ফিজিক্যাল কনটেক্সট, অর্থনৈতিক কনটেক্সট বলতে পারি, সেইটা আমার আইডিয়াটার সাথে আসলে প্রাসঙ্গিক না, লজিক্যাল। এটাও আমাদের একটা খুব বিবেচ্য একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে আমার আইডিয়ার সাথে এই ল্যান্ডের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা আসলে আমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আমাকে এই ল্যান্ডের জন্য আমাকে ডিজাইন করতে হবে। তো আমি এটাকে কমপ্লিটের উপর ক্লায়েন্ট একটা বাজেট, একটা বাজেট নিয়ে নিয়েছে, সেই বাজেটটা যদি প্রথমে হয় যে ডিজাইন ফি, যেটা নিয়ে আমার সাথে প্রথম নেগোসিয়েশন হয় যে কোন একটা ডিজাইন ফি একটা বাজেট আছে, আমি দেখলাম প্রজেক্টটা আমাকে এতটাই এক্সাইট করেছে, আমি এটা করতে চাই কম ফি করে, সেটা কিন্তু একটা কনফ্লিক্ট। কেন কনফ্লিক্ট? কারণ আমি আমার আবেগের বশবর্তী হয়ে আমি এই প্রজেক্টটা করার উৎসাহটা নিয়ে আমি কাজে ঝাঁপিয়ে পড়ছি, কিন্তু আমার আইডিয়াটা বাস্তবায়ন করতে গেলে যে পরিমাণ সময় আমাকে এখানে দিতে হবে, যে পরিমাণ লোকবল এখানে দিতে হবে, যে পরিমাণ সময় লাগবে, সেটা হয়তো আমার অন্য প্রজেক্টগুলোকে ক্ষতি করতে পারে। তাহলে পরে আমার সিদ্ধান্তটা খুব একটা বাস্তব হলো, এখানে একটু অবাস্তব একটা জায়গায় আমি থাকলাম। ক্লায়েন্ট কনস্ট্রাকশনের বাজেট কম হতে পারে, আমার যে আর্কিটেকচারের যে আইডিয়া ওইটাকে সেই বাজেটের মধ্যে যখন ফিট করতে আমি চাইবো, তখন এটা আমার জন্য একটা কনফ্লিক্ট তৈরি হবে, যাওয়ার আগে আমি আপনার এই কম টাকায় বাস্তবায়ন করতে পারছি না। আবার এমন হতে পারে যে বানানো হলো ওই বাজেটের মধ্যে, কিন্তু আমার ডিজাইনটা এমন যে এটার মেইনটেনেন্স কস্ট অনেক বেশি, এটা লালন পালন করতে পারে অনেক টাকা, সেটা হতে পারে। আমার যে মূল আইডিয়াটা, সেই মূল আইডিয়াটা আমি 100% বাস্তবায়ন করতে পারবো না অর্থনৈতিক একটা কারণে। আর কি এলিমেন্ট, চারটা এলিমেন্ট হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আসে, শুধুমাত্র আমার ইমোশনের থেকে যে ডিজাইনটা জন্ম হয়েছে সেটা আমি ভুল বানাতে পারবো, আমাকে রাষ্ট্র কিছু আইন কানুন, সেই আইনগুলো বেসিক সেটব্যাক নিয়ে কাজ করতে হবে, উচ্চতর একটা নিয়ন্ত্রণ আছে, এত বেশি করা যাবে না। আমি যে ডিজাইনটা করেছি সেটা যে প্রপোর্শন, সেই প্রপোর্শন 150 ফিটের মধ্যে হলে পরে আসলে হয় না, আমার তো করার কিছু নাই, আমার অবশ্যই এর মধ্যে এই জায়গাটাকে নিয়ে আসে। এবং তারপরে সেফটি একটা বিষয় আছে, আমি অন্যান্য সমস্ত নিয়মকানুন মেনে আমি যদি বলি যে এই সিঁড়িটা আমি খোলা রাখতে চাই, রেলিং দিয়ে করে আমার ডিজাইনের বারোটা হয়ে যাচ্ছে, আমি যদি বলতে পারবো, কারণ একটা সেফটি মানুষের বেসিক যে নিরাপত্তার যে বোধ বা সিকিউরিটি, সিকিউরিটি আমি নিরাপত্তা দিতে পারছি না, সেফটি কথা বলছি, এই সেফটির যে চাহিদাটা এটার সাথে তো কম্প্রোমাইজ করতে পারে। শুধু অনেক সময় দেখা যায় যে সেফটির কারণে আমাদেরকে আমাদের যে ডিজাইনের যে হয়তো নান্দনিকতা হতে পারে বা কোনো একটা স্প্যাটিয়াল ক্যারেক্টারের উপরে বিরাট মার খেয়ে যাচ্ছে, কারণ আমাকে সেফটি ইস্যুটা অ্যাড্রেস করতেই হবে, ওইটাও হয়তো আমাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে। এরপরে বলবো সময়কে এইখানে আমি যদি
ঘড়ি বা ক্যালেন্ডারের সাথে প্রসঙ্গটা তাহলে পরে ক্লায়েন্ট আমাকে কিন্তু সময় বেঁধে দেয় ডেডলাইন এক দিনের মধ্যে আমার প্রজেক্টটা শেষ করতে হবে। আবার আমি যদি বলি ওকে আমি একটা ডেডলাইনের মধ্যে কাজগুলো দিই এটা পেলে তো আপনার হলো, দেখা যায় উত্তর আসে না। শুধুমাত্র ডেডলাইন মিট করলে হবে না, এই প্রজেক্টের ফেজ হচ্ছে আমি 4টা ফেজে ভাগ করেছি। আপনি প্রতিটা ফেজে আমাকে ওই অন টাইম খুবই যৌক্তিক চাহিদা। কিন্তু আমি যদি বলি আমার ডিজাইনের চিন্তা এখনো শেষ হয়নি বা এখনো পরিপক্ক হয়নি, আমাকে আরো সময় দেয়, তাহলে পরে উনি আমাকে সময় দিতে পারছেন? সম্ভবত পারছেন। আমাকে নিয়ন্ত্রিত একটা জায়গায় চলে আসে। আর সময় বেশি হলে পরে কি হয়, ক্লায়েন্ট আমাকে বলে ঠিক আছে আপনি করেন, আমার সময় নিয়ে অতটা তাড়া নেই। কিন্তু এটার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হতে পারে যে জিনিসপত্র বাড়তেই থাকে ইনফ্লেশনের কারণে। আমার দেরিতে ডিজাইন ড্রয়িং দেওয়ার কারণে হয়তো দেখা গেছে প্রজেক্টের কস্ট বেড়ে গেল। এটা একটা দায়িত্ব আমার হবে। আর সময়কে যদি আমরা অন্য আরেকটা ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করি, যেটা আমি মনে করি যে কিছু মানুষের কাছে একটা চ্যালেঞ্জ যেটা হয়, সেটা হচ্ছে আমি যদি প্রজন্ম বলতে আমি কোন প্রজন্মের মানুষ, আমার ক্লায়েন্ট কোন প্রজন্মের মানুষ, আমি কি তার সাথে আসলে কথা বলতে পারছি, কমিউনিকেট করতে পারছি। আমি যেই প্রজন্মের মানুষ, আমার যে টিম, আমার কলিগ যারা আছে আর্কিটেকচার টিম, আমি কি তাদের সাথে ওই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলতে পারছি। আমি যে প্রজন্মের ধারক বাহক, যে ডিজাইনটা আমি এই সময়ে আমি দিতে চাচ্ছি সেটা কি কারেক্ট, এই সময়ের জন্য কি সেটা উপযোগী, নাকি সময় অনেক পিছিয়ে পড়া একটা জিনিস, উল্টা হতে পারে সময়ের তুলনায় অনেক আনন্দ, অনেক প্রাগ্রসর একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি। তো এইটাও কিন্তু এই যে একটা সময়ের সাথে যে নিজেকে একটা জায়গায় ঘনিষ্ঠভাবে নিজেকে বেঁধে রাখা, এটাও যদি বাঁধন মানে সেকল মানে নিয়ম, এটা একটা কনফিডেন্স জায়গা করতে পারে। আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি, সেটা আমাদের দিক থেকে ক্লায়েন্ট, সেটা হলো স্টিরিওটাইপ। একরকম হয়ে যাওয়া, একঘেয়েমি সেই জিনিস বারবার এক জিনিস করা। অনেক ক্লায়েন্ট আমাদের দেশে বলে যে এরকম একটা জিনিস করে দেয়, অথবা আগে আমরা এই জিনিসটা করেছিলাম, এটাতে আমরা সাকসেসফুল হয়েছি, এরকমই জিনিস আমাদেরকে দেয়। এটা আমার ক্রিয়েটিভিটির সাথে ডাইরেক্ট কনফ্লিক্ট, যে আমি তো আপনার এই পুরনো জিনিসটা আবার এডিট করে বলবো। একজন লেখক যেমন যদি প্রকাশককে কাছ থেকে এই কথা শুনে যে অমুক বইটার মতো একটা বই লিখে না, কিন্তু কখনো এটা এডিট করবে না। একজন ফিল্ম মেকারকে যদি বলা হয় যে অমুক ছবিটা এডিট করেছে, কি করবো আরেকটা ওই ফর্মুলাতে ছবি বানিয়ে দেয়, সেটা এডিট করবে না। কিন্তু এই যে স্টিরিওটাইপের যে বিপদটা, সেটা আমি ঘাট ঘটনাটা এই আর্টিকেটের নিজের ভিতর থেকে অনেক সময় আসে। একটা সেট লাগে, একটা না অসংখ্য সেট লাগে, ওখানে আলো ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে এই এত বড় একটা টিম বা এত বড় একটা সাবজেক্টকে ডিল করে ফিল্ম ডিরেক্টর যেভাবে কাজ করে, এবং ফিল্মটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু একজন দর্শক তিনি বোঝাতে পারছেন না যে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। সফটওয়্যার কাছে আমি যতই ভিজুয়ালাইজ করি, অ্যানিমেট করি, আমি আপনাকে সুন্দর রেন্ডার করে দেখাই, ওই এক্সাক্ট কন্ডিশনে ওই আলোতে ওই রাস্তার ওই পার থেকে বা ওই নদীর ওপার থেকে ওই রকম শব্দ, ওই আশেপাশের বাড়িগুলো মিলিয়ে যদি আমার স্থাপত্যকে আপনি না দেখেন, তাহলে শেষ সেটা কিন্তু ওই রেন্ডারের যে ছবি দেখতে সেটা করে হবে। তো শেষ করতে হবে এতগুলো মানুষ আটকার আয়োজন, সুতরাং আমাদের কিন্তু ওই টিমটা আসলে না। আমার ডিজাইনটা আমি ইমপ্রুভ করতে পেরেছি, ভালো ড্রয়িং আছে, ভালো টিম ছিল, কিন্তু এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। কারণ আমার আইডিয়াটা এমন যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলছে যে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব না, করা সম্ভব, এটা আনইকোনমিক হচ্ছে। এবং ক্লায়েন্টে যখনই কথা বলছে তার বেশি দরকার নেই, আপনি সেটা আমি বলছিলাম, তখন আমাকে আবার একটা নিয়ন্ত্রণ চলে আসতে হলো, কারণ এটা ইঞ্জিনিয়ারিং ওয়াইজ এটা ভায়াবল। আবার আর্কিটেকচারও ভায়াবল করলাম, ভালোভাবে ড্রয়িং ইউজ করে দিলাম, ইঞ্জিনিয়ারিংও ভালো সমাধান হয়ে গেল, কিন্তু সাইটে যারা জিনিসটা বানাচ্ছে তারা যত্ন নেয়, যে কন্ট্রাক্টরের কাজ করছে, যে সুপারভাইজাররা এটা দেখভাল করছে, তারা জিনিসটা ভালোভাবে বানায় নেয়। তাহলে পরে আমার আইডিয়াটা কি হলো, আমার আইডিয়াটা মুগ্ধ হয়ে যাচ্ছে, আমার এটা ইমপ্লিমেন্ট হয়। সো এটা একটা চ্যালেঞ্জ। আর শেষমেশ যদি বলি, টেকনোলজির টুলস সময় যেভাবে ভালো যেভাবে এখন হাই স্পিডের সময় চলে যাচ্ছে, আমাদের ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে টেকনোলজি। আমি যেই কম্পিউটারকে নিয়ে কাজ করি সেটা প্রসেসর একটু উইক, এটা আমার ড্রয়িং গুলোকে বা রেন্ডার গুলোকে প্রসেস করতে যেই সময় নেয় সেটা আসলে ঠিক এই সময় উপযোগী না। তাহলে আমার হার্ডওয়্যারকে সক্ষম করতে হবে। আমার হার্ডওয়্যার সক্ষমতা আছে কিন্তু আমার সফটওয়্যার সক্ষমতা নেই।
যে সফটওয়্যার নিয়ে এখনো কাজ হয়, মানুষ যেন এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ করে, চেঞ্জ করে, মডিফিকেশন করে, বা চিন্তার জন্য সে যে টুলসগুলো ব্যবহার করে, আমার এই আইডিয়া কাছে আমি দেখি যে এটা কেমন লাগে, সেই টুলস গুলো, সেই সফটওয়্যার গুলো আসলে প্রবলেমলি আমার কাছে নাই। তাহলে পরে আমার কিন্তু আইডিয়াটা বাস্তবায়ন, আমার যে মূল যে ক্রিয়েটিভ যে থটটা, সেটা বাস্তবায়নে টেকনোলজি আমার উপরে একটা আসলে নিয়ন্ত্রণ আরোপ করেছে, সক্ষমতা। এখন একটা শব্দ যারা একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা আসলে ভালো এবিসি, এবিসি কথাটা বলেন যে এআই এআই ড্রিভেন বিম অন ক্লাউডস। এআই আমরা চিনি, ড্রিভেন বিম মানে বিআই, বিল্ডিং ইনফরমেশন মডেলিং, অন ক্লাউডস মানে এটা ক্লাউডে আছে, ক্লাউডে বসে কাজ করছে। খুবই হাই টেকের কথাবার্তা। আমার যদি এটার সাথে ফ্যামিলিটি না থাকে, কিন্তু আমার পরের জেনারেশন যারা আছে তারা এই টেকনোলজি নিয়ে কাজ করছে, এবিসি এবং প্রয়োজনীয় তারা আমার থেকে প্রফেশনালি এগিয়ে গেছে। সো এইটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে বলতে পারি। সো শেষমেশ আমাদেরকে ওই যে ওই প্যাশন অ্যান্ড প্রফেশনাল, এটার মধ্যে আমাদেরকে একটা ব্যালেন্স আসলে করা প্রয়োজন। সো এই ব্যালেন্সটা আসলে আমরা কিভাবে করব, এই ব্যালেন্সটা করতে চাইলে পরে আমাদেরকে কিছু উদাহরণ দিয়ে হয়তো আমরা নিজেদেরকে কনভিন্স করতে পারি না ব্যালেন্সটা করা দরকার আছে। মানে নর্মান ফস্টারের মতো মানুষ, তিনি বলছেন যে আর্কিটেকচার ডিজাইন করে সেটা আসলে একটা আননোন ফিউচারের জন্য। এই আননোন ফিউচারটা কি, যে আমরা ডিজাইন করছি ভালো, সেটা আমি আমার অতীতে ধারাবাহিকতা নিয়ে আমার যে সংস্কৃতি আছে, আমার যে আর্কিটেকচার প্রেসিডেন্স আছে, সেগুলো মাথায় নিয়ে কাজ করছি, এখনকার সময় জন্য করছি। কিন্তু ভবিষ্যতে তো আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, সবই তখন চলে আসবে। সেই ভবিষ্যৎটা কি ব্যবহারিকতা চেঞ্জ হয়ে যেতে পারে, যিনি ব্যবহারকারী তিনি না থাকতে পারেন, নতুন একজন ব্যবহার করে আসতে পারে। আমার বিভিন্ন উপরে এক্সটার্নাল ফোর্সেস, এটা একটা ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট আছে। এক্সটার্নাল ফোর্স কি? আবহাওয়া, আবহাওয়ার সাথে আমার বিল্ডিংটা নেগোশিয়েট করতে হবে, ভূমিকম্পের সাথে নেগোশিয়েট করবে, আগুনের সাথে নেগোশিয়েট করবে। আমার বিল্ডিংটা সব কয়টা ফ্যাক্টর ভবিষ্যতে কি ঘটতে পারে সেগুলোকে এড্রেস করে আমার ডিজাইনটাকে আসলে করতে হবে। তার মানে যে আমরা ওই ব্যালেন্সিং, যখন আবহাওয়ার কথা বলছি তখন আমরা দেখবো যে চার্লস ফোরিয়া বলছে যে ফর্ম ফলোস ক্লাইমেট নট ফাংশন। খুব কড়া একটা কথা, মানে ফর্ম ফলোস ফাংশন থেকে বেরিয়ে বলছে যে ফর্ম ফলোস ক্লাইমেট। তুমি যেই আবহাওয়ায় কাজ করছো সেই আবহাওয়ার প্রতি বিশ্বস্ত থাকলে পরে তোমাকে ফর্ম জেনারেট করে এডিট না। তো সেই ইউনিভার্সিটি বা কি দিবা না, ওয়াল থিকনেস কত বড় করবা, করবা কি করবা না, কি মেটেরিয়াল ব্যবহার করবা, সেটাই তোমার আর্কিটেকচারকে ফর্মকে তোমার ডিটারমিন করবে। সো আবহাওয়া খুব ইম্পর্টেন্ট বিষয়। দোষী বলছেন যে প্যাশনের জায়গাটা আসলে কন্ট্রোল না রাখলে হবে না। আমি বলছি ইউ ডোন্ট পুশ ইউর ইগো, ডিজাইনের মধ্যে তোমার ইগোটাই যদি ঢুকে দাও তাহলে অন্য কিছু জায়গা থাকবে না। তার মানে তোমাকে কন্ট্রোল একটা জায়গা। আর মাদ্রাসা আরো বড় জায়গায় নিয়ে গেছেন, উনি বলছেন যে স্থপতিটা কিন্তু শুধুমাত্র তার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের উপর না, স্থপতির কাজের সমাজের উপরে যে প্রভাবটা পড়ে, আর্কিটেক্ট সোসাইটির জন্য ডিজাইন। সো কাজটা যদি সমাজকে সার্ভ করছে এরকম একটা অ্যাঙ্গেল যদি চলে আসে, তাহলে কিন্তু আর্কিটেকচারের যে দায়িত্ব সেটা কিন্তু একটা অপরিসীম একটা জায়গায় চলে যায়। It goes beyond functions, it goes beyond the immediate efficacy of that building. এটা আমি আমার একটা প্রবাহমান সংস্কৃতি বা সমাজের একটা পার্ট হিসেবে যখন আমি দেখি, তখন কিন্তু আমার অনিয়ন্ত্রিত আবেগের জায়গাটা আসলে খুব ক্ষুদ্র একটা জায়গায় চলে যায়। মানে সামাজিক ইম্প্যাক্ট সেটা অনেক বড় জায়গায় চলে যায়। সো এরকম একটা লজিকে যদি আমরা একটু মেনে নিই যে আমাকে আমার প্যাশন এবং প্রফেশনকে একটা ব্যালেন্সের জায়গায় আনতেই হবে, তাহলে পরে আমরা দুটো জায়গার দিকে এখন ফোকাস করার চেষ্টা করবো। সেটা হলো যে এটা আমি কিভাবে ব্যালেন্স করবো, হাউ টু ন্যাভিগেট দিস টেনশন। তো একটা হতে পারে যে আমার কি কি প্রয়োজন হবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সামনের দিকে যেতে, সেটা যদি একটা একটা করে শব্দ যদি চাই। আমি শুরুতে বলছিলাম যে এটা একটু পড়ানোর মতো মনে হতে পারে, তার কারণ আসলে এটা স্টুডেন্টস অফ আর্কিটেকচারকে অ্যাড্রেস করে আসলে এই জন্য কিছু পয়েন্ট আমরা দেখি না যে বুঝতে শুরু 8টা পয়েন্ট লিখেছি, 10টা পয়েন্ট লিখেছি পরীক্ষার, তাতে এখানে লাগছে। তো যেটা বলছে যে কি কি থাকতে হবে, প্রথম কথা মোটিভেশন। মানে আমি একটা কাজ করব, এই পেশাটি এসেছি, এই পেশাটা অন্য পেশাগুলির মতো না, এটা একটা সৃষ্টিশীল পেশা। এবং আমি আমার যে দায়িত্ববোধগুলোর কথা ফস্টারের কথা আছে, যে দায়িত্ববোধের কথা কুরিয়ার কথা আছে, যে দায়িত্ববোধের কথা মাদ্রাসার কথা আছে,
সেই দায়িত্ব গ্রুপ নিয়ে কাজ করবো, তাহলে আই হ্যাভ টু বি ভেরি মোটিভেটেড। আমাকে সবসময় খুব সাংঘাতিক রকম ভাবে যেটা করতে চাচ্ছি সেটা অ্যাচিভ করবো, ওই ব্যাপারে আমার মোটিভেশন খুব স্ট্রং হবে, আমার থাকার প্রয়োজন। আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হলো আমি আসলে আমার নিজের পার্সোনাল অ্যাসেসমেন্ট, আমার ক্ষমতার জায়গা, আমার শক্তির জায়গা কোথায়, আমার শক্তি, আমি কোথায় শক্তিশালী সক্ষম, আর কোন কোন জায়গাটা আমার কিছুটা ঘাটতি আছে, এটা বোঝাটা খুব ভালো। যে জায়গাটায় ঘাটতি আছে সেটা কিন্তু আমি আমার টিম বিল্ডিং এর মাধ্যমে আমি পুষিয়ে নিতে পারি। তো ওইটা বোঝাটা খুব জরুরি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আসলে কি করতে চাই, আমি কি করতে চাই, আমি যে আর্কিটেক্ট, আমার অবজেক্টিভ কি, আমি কি অ্যাচিভ করতে চাই, এই প্রশ্নটার উত্তরটা যদি জানা থাকে, অথবা একবারে জানতে হবে সেরকম কথা না, এটা 10 বছর পরেও কেউ জানতে পারে। কাজ করতে করতে সে মনে করলো যে আসলে আমার অবজেক্টিভটা পৌঁছেনি, তাহলে পরে সেই অবজেক্টিভটা পরিষ্কার হলে পরে আমি একটু নিজে বুঝে ফেলবো যে আমাকে কিভাবে কোন কাজটা কখন করতে হবে। তো এই নিজের জানাটা একটা খুব ইম্পর্টেন্ট আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে প্যাশনকে সংজ্ঞায়িত করেছিলাম বিশ্বের যে অনিয়ন্ত্রিত প্রায় নিয়ন্ত্রণ, এই একটা আবেগ, কিন্তু এখানে একটা সেলফ কন্ট্রোল আসলে লাগে, একটা ডিসিপ্লিন বা একটু লিমিটস অ্যাপ্রোচ না করলে পরে হয়তো হবে না। আমাদের একটু ফ্লেক্সিবল হতেই হবে, কারণ হলো যে যেই সম্পর্কের কথা এসছে আমি সাবজেক্টিভ একটা জিনিস নিয়ে কাজ করছি, এটা কিন্তু অঙ্কের মতো 100% ভুল বা 100% ঠিক এরকম কোনো জায়গায় কিন্তু আমরা ডিজাইন নিয়ে আসলে কথা বলতে পারি। আমরা যখন ছাত্র অবস্থায় একটা প্রজেক্টে ক্লাসে কাজ করি, তখন 30 জন স্টুডেন্ট 30 রকম ডিজাইন কেন দেয়। আবার অঙ্ক পরীক্ষায় যখন সরল অঙ্ক দেওয়া হয়, 30 জন স্টুডেন্ট যদি শুদ্ধ উত্তর দেয়, সরল অঙ্কের উত্তর হচ্ছে 1, কিন্তু ডিজাইন কিন্তু 30টা হয়। তার কারণ হচ্ছে সাবজেক্টিভ, যেহেতু বিষয়টা সাবজেক্টিভ, সুতরাং এখানে আসলে ফ্লেক্সিবল হতেই হয়। কারণ আমি বলতে পারি যে আমি 100% ঠিক, এটা ছাড়া আর কোনো সমাধান আপনার ডিজাইন নাই। এই ব্যালেন্সটা বা এই যে ফ্লেক্সিবল থাকার ব্যাপারটা, এটা একটু থাকতে হবে। আরেকটা জিনিস প্রফেশনালিজমের জন্য আমাদের একটু থাকাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে আমি তো আরেকজন মানুষের সাথে কাজ করছি ক্লায়েন্ট হিসেবে, অথবা আমি অন্য অনেক মানুষের সাথে কাজ করছি, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা মেটেরিয়াল সাপ্লায়ার আছেন, এদের সবাইকে আমার যে ডিজাইনের যে আইডিয়া, কেন আমি এই কাজটা করেছি, একটু বোঝাতে পারবো। বোঝাতে যখন আমি পারবো, তখন আমার কিছু স্কিল, আমার কথা বলার একটা ক্ষমতা, যে কথা ছাড়া তো আসলে আমরা কাউকে কিছু বোঝাতে পারি না। হ্যাঁ, অথবা আমি লিখে বোঝাতে চাই, লিখে যদি না বোঝাতে পারি, ওখানে যদি আমার দুর্বল থাকে, কথা বলায় যদি আমার দুর্বল থাকে, আমার কাছে অন্য এলিমেন্টস আছে, ভিজুয়ালস, সুন্দর ড্রয়িং করতে হবে, ভালো প্রেজেন্টেশনের টিমের জন্য আমাকে ভিজুয়ালাইজ করার জন্য চেষ্টা করতে হবে। তো যা যা কিছু আছে, একটা আমার দেখি ওই পরে বসা মানুষটাকে মোটিভেট করার জন্য আমাকে ওই কাজগুলো কিন্তু খেটে করতে হবে, এবং এই খাটুনির কিন্তু কোনো শেষ নেই। যেই পর্যন্ত খেটে আমি একটা এমন প্রোডাক্ট তৈরি করতে না পারছি ক্লায়েন্টের সামনে বা অন্য কারোর সামনে নিয়ে যাওয়ার জন্য, যেটাতে সে নিজে মোটিভেটেড হচ্ছে এবং তারপরে স্টোরে চলেছে, সেও আমার মতো ইন্সপায়ার, সেও বলছে আসেন আমরা এই প্রজেক্টটা করি, এরকমই করবো, দারুণ প্রজেক্ট, আপনি যেরকম এক্সাইটেড আমিও এরকম। ওই ইন্সপায়ার করার পর্যায়ে নিয়ে যেতে হলে পরে কিন্তু আমার নিজের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, বাচন ভঙ্গি, এই স্পষ্ট করে বলা, এই ক্ষমতাটা কিন্তু আমাকে আসলে আমার থাকতে হবে। আর শেষমেশ হচ্ছে যে ওই যে দোষী যেমন বলছেন যে ইগোটাকে আসলে বড় করে স্থান দেওয়া যাবে না, আমাদেরকে আসলে অন্য মানুষের প্রতি একটা এমপ্যাথাইজ করার একটা সহমর্মিতা থাকতে হবে, যে যিনি আমার সাথে কাজ করতে এসেছেন একজন ক্লায়েন্ট হিসেবে, তার যে অ্যাসপিরেশনস গুলো আছে সেটা সম্পর্কে আমি আসলে বুঝবো, আমার তার আকাঙ্ক্ষাটা আমার একটু রেজোনেট করতে হবে। আর আমার যে টিম আছে, যাদের নিয়ে আমি কাজ করছি, তারা আসলে যখন বলছে যে আপনার প্রজেক্টের মধ্যে এই জায়গাগুলোতে মনে হয় একটু দুর্বলতা আছে, এগুলো মনে দেখা দরকার, তখন সেটাও আমি কিন্তু একটু এমপ্যাথির সাথে আমাকে দেখতে হবে যে তারাও আর্কিটেক্ট, তারা যে মতামত দিচ্ছে সেটা আসলে কতটুকু আমার প্রজেক্টটা কারেক্টনেসের প্রতি কন্ট্রিবিউট করবে। সো এই এমপ্যাথি পর্যন্ত আমরা যে জিনিসগুলো বললাম, এগুলো হয়তো আমাদেরকে আসলে রাখতে হবে নিজের, আনলাম, তারপরে কি করবো,
এই টু ডুস নিয়ে আমরা আজকের আলোচনাটা শেষ করবো। প্রথম কথা হলো যে আমার আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন, চলাফেরা সবকিছুর মধ্যে দেখে হতে হবে যে আমি ক্রিয়েটিভ প্রফেশনাল। আমি একটা কি বলবো, মানে আমি খারাপ করতে বলছি না, বলছি যে আমি একজন ইঞ্জিনিয়ার না বা আমি একজন ব্যবসায়ী না। এই যে পার্থক্যটা, এটা কিন্তু আমাকে এস্টাবলিশ তাহলে পরে যে এর আগে কথা বলতে বলছিলাম যে মানুষ কনভিন্স করা, সে মানুষকে কনভিন্স করাটা খুব সহজ। আমার জীবন ধারণের মধ্যে, আমার চিন্তা, আমার কথাবার্তা, আমার মননের মধ্যে ক্রিয়েটিভ প্রফেশনাল ভাব আমাদের ধারণ করতে হবে। আর যখন আমরা প্রফেশনালিজম নিয়ে কথা বলছি যে কোন কোন জায়গায় আমাদেরকে আসলে ফ্লেক্সিবল হতে হবে, একটু দিন দরকার করতে হবে, বড় কষাকষি করে একটু ছাড় দিতে হবে, আমার ডিজাইনের মধ্যে কোন জায়গাগুলো নন নেগোশিয়েবল, এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে একদম শুরু। এই পর্যন্ত ছাড় দিতে পারবো, এরপরে ছাড় দিলে পরে আমার ডিজাইনের মূল এসেন্সটাই থাকে না, ওইটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলাটা খুব জরুরি। কোনটার পরে আর কোন ধরনের আমি কম্প্রোমাইজে যাব না, আর কোন পর্যন্ত কম্প্রোমাইজ করে ফেলা যেতে পারে সেটা অবশ্যই ক্লায়েন্টের সাথে বা আমাদের যারা ইঞ্জিনিয়ারিং টিমে যারা আছে তাদের সাথে আমাদের যে বাহাসটা হয় সেই বাহাসের মধ্যে আমরা নির্দিষ্ট করে তুলতে পারি। আর এর আগে ওই কথাটা এসেছে যে আমাদেরকে সবসময় লিস্টের মধ্যে এরকম থাকতে হবে যে আমরা কিন্তু সৃষ্টিশীল মানুষ, আমাদেরকে ইনোভেট করতে হবে এবং এর আগের প্রজেক্টের থেকে আমাকে ভালো করতে হবে, আমি নিজেকে অতিক্রম করে যাব, এই চেষ্টাটা আমার করতে হবে। আই মাস্ট ট্রান্সসেন্ড, আমাকে আগের প্রজেক্টের মতো বা আগের প্রজেক্টের চেয়েও খারাপ এইরকম কাজ করবো, এটার কোনো স্থান কিন্তু সময় বা ক্লায়েন্ট আমাকে দিবে না। আমাকে এরকম একটা জিনিস যখনই তিনি সেন্স করবেন যে তিনি একই ধরনের প্রজেক্ট করে যাচ্ছেন, আগের যে ভালো কিছু তিনি দিচ্ছেন না, তাহলে পরে তিনি আমাকে ছেড়ে অন্য কোনো দিকে চলবেন। আর আমার সক্ষমতা কি সেটা নিয়ে আমার নিজের ইকোসিস্টেমটাকে নিজে ডিজাইন করতে হবে। আমরা যে বললাম যে একটু হ্যাবস এর মধ্যে অনেক কথা, যে আমার একটা টিম থাকতে হবে, আমার হার্ডওয়্যার সফটওয়্যার থাকতে হবে, আমার অ্যাপ্লিকেশন থাকতে হবে, বাট আমি তো নিজেকে আসলে ওই যে মোবাইল সেক্টরের মধ্যে নিজেকে আমি অ্যাসেস করতেই পারি যে কতটুকু আসলে আইডিয়া এই বক্তৃতায় বলছে যে এই জিনিস থাকতে পারে, কতটুকু আসলে আমার পক্ষে সম্ভব, আমার সক্ষমতা এই ইকোসিস্টেমের মধ্যে আমি কাজ করি। সো ক্লায়েন্টের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ গুলো যদি আমার অবজেক্টিভের সাথে মেলে, তাহলে তো এই রেজোনেন্সটা একসাথে একই তান বা একই লয়ে হয়তো দুই পক্ষ কথা বলতে পারবে। এবং আমাদের একটা চেষ্টা হবে যে ক্লায়েন্টের যে অ্যাসপিরেশনস আছে, তিনি কি চান, সেটা আমি আমার ভিশনের মধ্যে আত্মীকরণ করে উইদাউট কম্প্রোমাইজিং আর্কিটেকচার পলিসি সেটা আমি ডেলিভার করতে পারি। আমার যদি সক্ষমতায়, নিজস্ব সক্ষমতায় যদি ঘাটতি থেকে থাকে, তাহলে অবশ্যই আমি টিম বিল্ড অন্য একটা আর্কিটেকচার অফিসের সাথে আমি একসাথে কোঅর্ডিনেট করি। আমি যদি মনে করি যে কিছু কাজ আমি আমার ইন হাউসে কখনোই একসাথে করতে পারবো না, এটা আমার ফিনান্সিয়ালি ভায়াবল না, আমি তখন আউটসোর্স করবো না। কিন্তু কোন অবজেক্টিভে করছি যে ডিজাইনটা, যে আইডিয়াটা আমি বানাতে চাচ্ছি, সেটা 100% আমি বানাতে পারি, এই জন্য আমার সক্ষমতা বৃদ্ধির জন্য আমি কাজ করব। শেষ কথা হচ্ছে, শেষ কথা বলে কিছু নাই। আমরা যে সাবজেক্টিভ জায়গায় কাজ করছি, এটা সময়ের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, বাস্তবতা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমাদের ক্লায়েন্ট এক একজন এক একটা প্রজেক্টে এক এক রকম ক্লায়েন্টের সাথে হয়, এক একটা প্রজেক্ট তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে, এক একটা জমি তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে। এই সমস্ত কিছুই কিন্তু একটা প্রবাহমান একটা ব্যাপার, এবং আমাদের সবসময় এই বাস্তবতাকে বিবেচনা আনতে হবে। এবং শেষ কথা বলে আসলে কোনো কিছুই বলা যাবে না। কনক্লুশনে যদি উপসংহার করি, তাহলে উপসংহারে একটা কথা বলা যেতে পারে যে আমরা যে শব্দ নিয়ে কথা বলছি, প্যাশন gives architecture its soul, professionalism gives its legs to stand on. অনেকগুলি কোটেশন দেখিয়ে, ছবি দেখিয়েছিলাম কার কোটেশন, এই কোটেশনের পরে আর ছবিটা দেখানোটা একটু এটা আমার নিজের কথা। আজকে শেষ করছি। থ্যাংক ইউ।